বেহাল, আছে কার হিম্মত? নান্দাইলবাসীর হিম্মত আছে? নান্দাইলবাসীর হিম্মত আছে? বাংলাদেশের কোন মার্কা আছে? নান্দাইলের কোন মার্কা আছে? কোন সে মার্কা? কোন সে মার্কা? চর্চা বলো। আমরা ফুলকপির পক্ষে থেকে আগামীতে যে নান্দাইলে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা চান ভাইকে সংসদে পাঠিয়ে নান্দাইলের পক্ষে তিনি কথা বলবেন, নান্দাইলের রূপকল্প তিনি তৈরি করবেন, নতুন নান্দাইল আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সকলকে সেই 12ই ফেব্রুয়ারি নতুন বাংলাদেশ তৈরি। আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জামায়াত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের এই বিশাল সভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় নেতা, নান্দাইলের গণমানুষের নেতা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আনোয়ার ইসলাম চান সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলার নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, প্রিয় নান্দাইলের বীর জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আগামী 12ই ফেব্রুয়ারি জাতির ভাগ্য আকাশে এক নতুন সূর্যের উদয় হতে চলেছে ইনশাআল্লাহ। এই দিনটি হবে ইনসাফের পক্ষে রায়ের দিন। এই দিনটি হবে আধিপত্যের করাল গ্রাস থেকে আমার প্রিয় মাতৃভূমিকে বাঁচিয়ে দেওয়ার দিন। এই দিনটি হবে চাঁদাবাজ, ধর্ষক, লুণ্ঠন, পাপাচার, হত্যা, ধর্ষণের বিরুদ্ধে এক গণ আজাদির আন্দোলনের দিন। এই আজাদির আন্দোলনে আজাদির সন্তানেরা প্রস্তুত আছে তো? আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ। জুলাইয়ে যে আবু সাঈদ রক্ত দিয়েছিল, বুক চিতিয়ে দাঁড়িয়ে এসে বলেছিল আমার অধিকার দাও, অন্যথায় রক্ত দিয়ে আমার অধিকার আমি আদায় করব। নির্মুগ্ধ পানি হাতে নিয়ে বলেছিল যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে গেলাম, আজাদির সন্তানেরা জেগে ওঠো, বিপ্লব হবে ইনশাআল্লাহ। শহীদ আলী রায়হান জীবন দিয়েছে, শহীদ ওয়াসিম জীবন দিয়েছে। সর্বশেষ এই ভূমিকে আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য শহীদ শরীফ ওসমান বিন হাদি রাজপথে দাঁড়িয়ে থেকে বলেছে কোন রাজনীতিবিদদের ঘরে বসে থেকে মৃত্যুবরণ করা অপমানজনক, রাজনীতি করতে নেমেছি জনগণের কাতারে দাঁড়িয়ে জীবন দিতেও প্রস্তুত আছি। শহীদ শরীফ বিন ওসমান হাদি জীবন দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে আমরা মায়ের উদর থেকে শাহাদাতের তামান্না নিয়েই জন্মগ্রহণ করি। উদয় বা অস্তের কোন ক্লান্তি আমাদের ভিতর বিহ্বল করতে পারে না। আমরা নেমেছি মানুষের অধিকার আদায়ের জন্য, যতক্ষণ না পর্যন্ত এই অধিকার আদায় হয় আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। প্রিয় বিপ্লবী জনতা, আগামী 12ই ফেব্রুয়ারি এ জাতির জন্য গুরুত্বপূর্ণ দিন। এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং হ্যাঁ ভোটের পক্ষে রায় দেওয়ার জন্য গণভোট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দীর্ঘ 15 বছর আমি আমার জীবনে ভোট দিতে পারি নাই। একটা আক্ষেপ, এই তরুণ ভোটার 4,60,00,000 তরুণ ভোটার যারা তাদের জীবনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এই তরুণ ভোটাররা এবার মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। তারা মুখিয়ে আছে, তাদের জীবনের প্রথম রায় এক ঐতিহাসিক রায় হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন বাংলাদেশের যত জরিপ সংস্থা জরিপ করেছে, বিদেশি সংস্থা জরিপ করেছে, তারা বলেছে তরুণদের অধিকাংশই এবার ইনসাফের পক্ষে রায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর সেই ইনসাফের প্রতীক হচ্ছে ফুলকপি, ইনসাফের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। এর পক্ষে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আজ গণজোয়ার তৈরি হয়েছে। এজন্য এই দিন সকালবেলা ভোরেই আপনারা প্রস্তুতি নিয়ে খাবার খেয়ে দলবদ্ধ হয়ে ভোটের জন্য যাবেন। ভোট দিয়ে ভোট কেন্দ্রে অবস্থান করে শেষ পর্যন্ত ভোট গুনে নিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। যদি এবার কেউ ভোট ডাকাতি করতে আসে, তাদেরকে বলে দিবেন তোমার মায়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো। ভোট ডাকাতদের স্থান এই নান্দাইলে আর হবে না।
যদি কোন মায়ের সন্তানের বুকের স্পর্ধা থাকে তাহলে নান্দাইলবাসীর সামনে এসে দেখুন, ভোট ডাকাতদের এবার চিরতরে সাইজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। অনেক দিন ধরে আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে, এই দেশকে নিয়ে ছলচাতুরি করা হয়েছে, বারবার এদেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় যখন এপ্রিলে যুদ্ধের ঘোষণা পত্র পাঠ করা হয়েছিল, তখন শেখ মুজিবুর রহমান ছিল জেলখানায়। জনতা ঘোষণাপত্রে বলেছিল সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আপামর ছাত্র জনতা, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, যুবা, দিন মজুর রাস্তায় নেমে এক মহাযুদ্ধের ডাক দিয়ে 1971 সালে এই দেশকে হায়নাদের হাত থেকে মুক্ত করেছিল। কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরে ভেসে আসা, জেলখানায় থাকা সেই শেখ মুজিবুর রহমান দেশে এসে অবিসংবাদী নেতা হয়ে গেছে। দেশে 71 সালের 9 মাস কি চলেছে, এই হত্যাযজ্ঞের নাগপাশ থেকেও সে যায় নাই। ইভেন ঘোষণাটা পর্যন্ত সে মুক্তিযুদ্ধের দেয় নাই। কিন্তু এসে মহানেতা, জনগণ তাকে মাথায় উঠিয়ে রেখেছে। 72 পরবর্তী সব দলগুলোকে নিষিদ্ধ করে, সংবাদ মাধ্যম সব নিষিদ্ধ করে, এক দলীয় বাকশাল কায়েম করে এদেশে এক ভীতি সন্ত্রস্ত অবস্থা সে তৈরি করেছিল। শুধু তাই নয়, তার দলের নেতা কর্মীরা ভোট ডাকাতি করা, লুটপাট করা, ধর্ষণ, ছিনতাইয়ের সাথে এমন ভাবে জড়িত হয়ে পড়েছিল, দেশে 1974 সালে এক মহা দুর্ভিক্ষ তখন তৈরি হয়েছিল। এর অনিবার্য পরিণতিতে 1975 সালে শেখ মুজিবকে বিদায় নিতে হয়েছিল। দেশ ভেবেছিল এবার গণতান্ত্রিক ধারায় ফিরবে, কিন্তু 100 কবলে 10 বছর পরে জাতি তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের জনতা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারের পতন ঘটাতে হয়। কিন্তু স্বৈরাচারের পতনের পরে এমন এক দল আবার আসলো যারা ঠিক সেই কাজেরই পুনরাবৃত্তি করা শুরু করলো। আমার সেই দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানালো, মানুষের অধিকার নষ্ট করলো, আয়নাঘর তৈরি করলো, গুম খুন করলো, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে পুকুর দখল করলো, রাস্তাঘাট, ঘের বাড়ি, বাড়ি তৈরি করতে গেলে চাঁদা দেয়া লাগে, মানুষের জীবন এক অতিষ্ঠ পাপাচারের মধ্যে তারা লিপ্ত করে দিল। তখন ছাত্ররা আন্দোলনের জন্য ডাক দিয়েছিল, আমাদের অধিকার চাই। কেন কোটা ব্যবস্থার মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসন করা হবে? কেন ভোটার 56% সরকারি চাকরিতে শুধুমাত্র এখানে মুক্তিযোদ্ধা কোটা থাকবে? মুক্তিযুদ্ধ শেষ হয়ে গিয়েছে, এখন মেধার ভিত্তিতে আমার অধিকার দাও। 40 লক্ষ বাংলাদেশে বেকার, অনার্স মাস্টার্স পাস করার পরে আমি চাকরি পাই না, বেকারত্বের অভিশাপ নিয়ে মা বাবার কাছে লজ্জায় দাঁড়াতে পারি না, আমার অধিকার দাও। রাস্তায় ছাত্ররা দাঁড়িয়ে গেল, তাদের হত্যা করা হলো, গুম করা হলো, গ্রেফতার করা হলো, তাও তারা দমিত হয় নাই। এরপরে জনতা দেখলো এখনই মুখ্যম সময়, এর বিরুদ্ধে অবস্থান না নিলে দেশটাকে তারা দেউলিয়া করে ছাড়বে, জাহান্নাম বানিয়ে ছাড়বে। ওই জুলাই বিপ্লবে মাত্র 250 ছাত্র জীবন দিয়েছে, 1400 মানুষ মারা গেছে, 1200 মানুষ মারা গিয়েছে যারা দিন মজুর, ছোট্ট ডিয়াগো, ছোট্ট শিশু, কুলি মজুর, খেটে খাওয়া মানুষ তারা জীবন দিয়েছে। এই জুলাই বিপ্লব কারো একার বাবার সম্পত্তি নয়, এই জুলাই বিপ্লব এদেশের 18 কোটি মানুষের বিপ্লব। বিপ্লব পরবর্তী জনতা ভেবেছিল একটা রাজনৈতিক পরিবর্তন আসবে, কিন্তু তা আসে নাই। অনলাইনে বৈশা একটা দলের প্রধান গুপ্ত বাহিনীর মতো অনলাইনে দল চালানো শুরু করে দিয়েছে। তার দলের নেতা কর্মী 16 বছর অভুক্ত থেকে জালিম মজলুম ছিল, মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে। আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, প্রত্যেকটা জায়গা তারা দখল করেছে, রাস্তাঘাট, ঘের বাড়ি, টোল আদায়ের জায়গা, মানুষকে অতিষ্ঠ করে রাখছে। একটা শ্রমিক কষ্ট করে মুড়ি বিক্রি করে 200-300 টাকা ইনকাম করে, তার কাছ থেকে 100 টাকা এই ইয়াতিমের সন্তানগুলো চাঁদা নেয়। কতটা খারাপ হতে পারে এই দলের মানুষগুলো। আমরা তাদের বারবার বলেছি লাইনে আসো, জনগণ কিন্তু তোমাদের এইভাবে এগুলো পছন্দ করে না, আসো সবাই মিলে ইনসাফের ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ি। তারা আমাদের কথা শুনে নাই, আমাদের বলে রাজাকার। আমরা বলছি আমরা রাজাকার হয়ে গেলাম, এতদিন একসাথে ছিলাম, এখন রাজাকার? বলছে হ্যাঁ তোমরা রাজাকার, কারণ আমাদের চুরি করতে দেবা না, তোমরা রাজাকার। আমরা বলছি মানুষ হত্যা করো কেন?
তোমার দলের লোক হোক, তাও তুমি পাথর মেরে কেন হত্যা করবা চাঁদার জন্য? বলে তোমরা হচ্ছে স্বাধীনতা বিরোধী, তোমরা গুপ্ত। আশ্চর্য, তোমরা নিজেদের লোককে পাথর মেরে মেরে ফেলবা, আমরা কিছু বললে আমরা গুপ্ত? বলে হ্যাঁ তোমরা গুপ্ত, তোমরা রাজাকার, তোমরা আলমদর আশ্বাস। আমরা বলছিলাম ভারী কাহিনী রে, কোনো কিছু বলাই যাবে না তোমাদের? বলবে না, এখন আমরা নির্বাচন চাই, নির্বাচন দিলেই 280 সিট নিয়ে সাথে সাথে সংসদ দখল করব, আর এরপরে যা ইচ্ছা তাই করব। আমরা বলছি এই দেশ এখন আর সস্তা মামু বাড়ির আবদার না, শিয়ালের কাছে এখন আর মুরগি বর্গা মানুষ দিবে না। আমাদের চরিত্র 10 বছর মানুষ দেখে ফেলছে। এখনো পর্যন্ত জুলাইয়ের পরে 73 জন মা বোনকে তারা ধর্ষণ করেছে। 3-4 দিন আগে তারা মিরেশ্বরায়ে 7ম শ্রেণীর একজন বোনকে গণধর্ষণ করেছে। লজ্জিত এ বাংলাদেশ, এই জালেমদের হাতে এই বাংলাদেশ আর নিরাপদ নয়। প্রতি ইঞ্চি মাটিকে তারা ধ্বংস করে ছাড়বে। এদের বিরুদ্ধে আমরা কথা বলছি, আমরা বলেছি আমরা ইনসাফের বাংলাদেশ চাই। তারা বলেছে আমরাও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব। আমরা বলছি তোমাদের ব্যাড রেকর্ড কি? তোমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বা, অথচ 43 জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিছো, যারা ব্যাংক লুট করে 26,000 কোটি টাকা আওয়ামী আমলে তাদের সাথে মিলেমিশে লুটপাট করছে, তাদেরকে নমিনেশন দিয়ে বলো তোমরা দুর্নীতি মুক্ত করবা? শয়তানও এটা বিশ্বাস করবে। এরপরে তারা বলে যে আমরা কৃষকদের কৃষি কার্ড দিব। আমরা বলছি তোমরা তো 2001 সালে বলছিলা তোমরা কৃষকদেরকে তাদের 5,000 টাকা ঋণ সহ মওকুফ করে দিবা, কই দিলা না তো? এখন আবার বলতেছো 10,000 টাকা ঋণ সহ মওকুফ করে দেবা। বেঈমানির আর জায়গা পাও না, মুনাফিকির আর জায়গা পাও না। বলে আমরা বেকারদের ভাতা দেব। আমরা বলছি 2001 সালে বলছিলা বেকারদেরকে ভাতা দিবা, কই ভাতা তো দাও নাই, এখন আবার বেঈমানি শুরু করছো। বলছিল স্বাস্থ্য বীমা করে দিব 2001 সালে, কই কোথায় দিছো স্বাস্থ্য বীমা? আমরা বলেছি তোমরা তো পরপর 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইছো। বলে তাইলে আমাদের সাথে তোমরা ছিলা কেন তখন? আমরা বলছি 3টা মন্ত্রণালয় আমরা চালাইছি, 1 পয়সার দুর্নীতিও তো পাও নাই। বলছে তখন পদত্যাগ করো নাই কেন? আমরা বলছি ওই শকুনের দৃষ্টি থেকে অন্তত 3টা মন্ত্রণালয় তো হেফাজত করার জন্য থাকছি আমরা। দুর্নীতিতে বাংলাদেশে 3 বার পৃথিবীর বুকে চ্যাম্পিয়ন হইছে, আর সেই সময়ে জামাত ইসলামী 3 জন মন্ত্রী 100 পরিমাণ টাকার দুর্নীতি করে নাই। চিন্তা করতে পারেন। আবার তারা বলে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবে, বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করবে, বলে চাঁদাবাজ মুক্ত করবে। এগুলো শুনলে ছোট বাচ্চা শুনেও হাসে। বেঈমানি আর মুনাফিকির রাস্তা বন্ধ করো। এরপরে তার নেতা চট্টগ্রামের 13 আসনের সংসদ সদস্য প্রার্থী, তার নাম নিলাম না, সে গতকালকে বলছে দয়া করে 12 তারিখ পর্যন্ত কেউ চাঁদাবাজি করো না। জনগণ বোঝে না 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করো না মানে তারপরে কইরো। জনগণ তোমাদের চেহারা চিনে ফেলছে। নব্য ফ্যাসিবাদীদের স্থান এই বাংলার জমিনে আর হবে না। আমরা যতদিন বেঁচে আছি তোমাদের মনে রাখা উচিত, আমাদের বোনেদের গায়ে হাত দিচ্ছে, বোনেদের কাপড় খুলে ফেলতে চায়, বোনেদেরকে লাঠি মারছে দেখছেন? আমাদের বোনেরা যখন প্রচারণায় যায় বলে তোমরা ঘরে থাকবা, কেন তোমরা বের হইছো? আবার তার নেতারা বলে এই দলে কোনো নারী নেতৃত্ব নাই। আর তারা যখন নারী নেতৃত্বের কথা বলে মিছিলের সামনে 10 জনের বেশি পাওয়া যায় না, ভাড়া করে নিয়ে আসে নারী, তাও লোক পায় না। আর জামাত ইসলামী 1 টাকা ছাড়া লক্ষ লক্ষ মা বোনরা রাস্তায় নেমে চলে আসছে। এটা দেখা তাদের মাথা খারাপ হয়ে গেছে, গায়ে হাত দিচ্ছে। আমরা বলছি ভীতু কাপুরুষের মতো ছাত্র শিবিরের সাথে পারিস না, এখন আমার বোনেদের গায়ে হাত দিস। তোরা জেনে রাখ আমরা লক্ষণ সেনের বংশধর নই, আমরা শহীদ তিতুমীরের বংশধর। যদি জেনে উঠি জামানে ভেসে যাবি। সংশয় আর উচ্চারণ করে দিচ্ছি, বাংলাদেশে জনগণ এখন আর বোকা নাই, তাদেরকে বিক্রি করে খাওয়ার দিন শেষ। জামাত ইসলামী তার মানবিক ইশতেহার ঘোষণা করেছে। জামাত ইসলামী বলছে যদি ক্ষমতায় যেতে পারে তাহলে এই দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক একটা সরকার হবে। আমরা সরকারের দেশের মালিক হব না, আমরা হব দেশের জনগণের খাদেম। ট্যাক্স ফ্রি কোন ধরনের সুযোগ সুবিধা কোন এমপি বা মন্ত্রী জামাত ইসলামের গ্রহণ করবে না। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ইসলামী ছাত্র শিবির যখন কাজ করেছে 4 মাস, তারা বলেছিল আমাদেরকে নির্বাচিত হওয়ার আগে, তোমরা যদি নির্বাচিত হও তাহলে মেয়েদের ঘর থেকে বের হইতে দিবা না, বোরকা পরবে, বোরকা ছাড়া বের হইতে দিবা না, খবরদার তোমরা ভোট দিও না। আমাদের বোনেরা সংঘবদ্ধ হয়ে ভোট দিছে তাদেরকে। ছাত্র শিবির বিজয় অর্জন করার পরে 4 মাস পরে এসে বোনেরা নিরাপদে বলতে পারে ক্যাম্পাসে আমাদের দিকে চোখ উঁচু করে কেউ তাকায় না। আগামীর বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় আসলে একজন নারী বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া হেঁটে যাবে, আল্লাহর ভয় ছাড়া তার অন্তরে আর কারো ভয় থাকবে না। কোন দুষ্কৃতকারী আমার মায়ের দিকে, আমার বোনের দিকে চোখ তুলে তাকালে তার চোখ উপড়ে ফেলা হবে। এমন নিরাপদ বাংলাদেশ আমরা করে দিব। ডাকসু ডাকসু রাকসু চাকসু আপনাদের সন্তানরা নতুন বন্দোবস্তের পক্ষে ভোট দিয়েছে, পচা বন্দোবস্ত চুল ফেলে দিয়েছে। আপনারা কি রাজি আছেন নতুন বন্দোবস্তে ভোট দিতে? ফুলকপির জন্য জেগে উঠে। এজন্য আমরা ক্যাম্পাসে বলেছি, প্রশাসন আমাদের সহযোগিতা করে না, আমরা ওর কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আসে প্রতি মাসে ডাকসু রাকসু চাকসু জাকসুতে সংবাদ সম্মেলন করে মানুষের কাছে আমরা উপস্থাপন করছি, দেখেন আমাদের এত টাকা আয়, এত টাকা ব্যয়। কোন একজন ব্যক্তি যদি বলতে পারে 1 সুতা টাকার দুর্নীতি আমরা করেছি, হাজির করেন, আমরা আমাদের দায়িত্ব ছেড়ে চলে যাব। আমাদের ডাকসুর নেতারা নির্বাচিত হওয়ার পরে তাদের গাড়িও হয় নাই, বাড়িও হয় নাই, নতুন কাপড়ও বদলায় নাই, কিছুই হয় নাই। এটাই বাংলাদেশের চিত্র যা আমরা ক্যাম্পাসগুলোতে দেখিয়েছি। জামাত ইসলামী ক্ষমতায় আসলে জনগণের কাছে এমপি মন্ত্রীরা সব হিজড়া পাই টু পাই দিতে বাধ্য থাকবে, এবং সেইটাও ডক্টর শফিকুর রহমান বাস্তবায়ন করে ছাড়বেন ইনশাআল্লাহ। তিনি সে ওয়াদা দিয়েছেন। আপনারা ফুলকপি মার্কায় চাঁদ ভাইকে চিনেন, আপনাদেরই সন্তান, জন্ম থেকে তাকে চিনেন, কিভাবে তিনি বড় হয়েছেন, কিভাবে মানুষের কাছে ওয়াদা করেছেন। একটা দলের প্রধান হওয়ার পরেও তার কাছ থেকে একজন ব্যক্তি একটু পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে তার কথা বলতে পারবে না। এমন মানুষদেরকে জাতির জন্য খুবই প্রয়োজন। আজকে বোনদের কাছ থেকে টাকা দিয়ে ভোট কিনতে যাচ্ছে না? বিশ্ববিদ্যালয়ে কি করছে জানেন? 3000 টাকা করে দিছে, বোনদেরকে একটা শাড়ি দিছে, পাঞ্জাবি দিছে। আমাদেরকে বলে কি করব, আমরা বলছি নাও, কারণ এই যে টাকা দিচ্ছে এগুলো সাদাবাজির টাকা। এই গুলিস্তান অঞ্চলে সাদা পাইয়া যে টাকা তার একদিনের খরচ তোমাদের দিচ্ছে, তোমরা যদি তারে জিতাও তাহলে ওই যে 1 বছরের 365 দিনে 365 গুণ টাকা উসুল করে ছাড়বে তারা। সুতরাং যে টাকা দিচ্ছে ওইটা নাও, ওইটা তোমার জন্য জায়েজ, ওইটা হালাল, সমস্যা নাই, কিন্তু ভোট দেওয়ার সময় জায়গা মতো দিয়ে দিবা। ওই ভুল করিও না। কোরআনের উপরে হাত দিয়ে কেউ দর্শন করতে বললে দর্শন জায়েজ হয় না। সুতরাং কেউ টাকা দিয়ে যদি ভোট বিক্রি করে ফেলেন সেটাও আপনার জন্য জায়েজ হবে না, হারাম হবে। সুতরাং টাকা দিলে টাকা নেবে, ওইগুলো সাদাবাজির টাকা, ওর টাকা না, ও টাকা ও উসুল করে ছাড়বে। ওর নাম বিএনপি, ও দল করেই খাওয়ার জন্য, পাওয়ার জন্য। খাইতে আর পাইতে না পারলে ওরা রাজনীতি ছেড়ে দিবে, দেখবে একটা লোকও খুঁজে পাবেন না, দেখবে। এটা জামাত ইসলামী অথবা ডেভেলপমেন্ট পার্টি না যে কিছু না পাইলেও 1 টাকাও দেয়া লাগছে। এখানে এই লোকেরা আসছেন, 1 পয়সাও নিছেন, 1 পয়সাও লাগে নাই, খরচ হয় নাই। এইটাই হচ্ছে আমরা, আমাদের সাথে ওদের পার্থক্য। আমরা বলেছি ভোট দেওয়ার ক্ষেত্রে ইনসাফের প্রতীকে ভোট দিবেন, কারণ ভোটটা দিয়ে এমন কাউকে যদি নির্বাচিত করেন, সে যদি এই ভোট পাওয়ার পরে অপকর্ম করে, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদেরকে দায়ী করবে। এজন্য সতর্ক থাকবেন, সতর্ক করবেন। জামাত ইসলামী তার ইশতেহারে বলেছে এই 11 দলই যদি সরকার গঠন করতে পারে, আধুনিক হাসপাতাল কেন্দ্র প্রতিটি জেলা উপজেলায় গড়ে তোলা হবে। চিকিৎসা সেবায় 70% মানুষ দুর্নীতির শিকার হয়। সরকারি হাসপাতালগুলোতে গেলে আপনারা চিকিৎসা পান না, প্রেসক্রিপশন লিখে দেয়। যখন চিকিৎসার জন্য আপনারা যান সেখানে টেস্ট করতে দিলে সব মেশিন থাকে নষ্ট, অথচ এই স্বাস্থ্য খাতে লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সব টাকা উপর থেকে নিচ পর্যন্ত আস্তে আস্তে লোপাট হয়ে যায়। এই জায়গায় জামাত ইসলামী যদি দুর্নীতি বন্ধ করতে পারে, আত্মনির্ভরশীল একটি বাংলাদেশ গঠন করবে, এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। জামাত বলছে 7 কোটি মানুষকে দেশে এবং বিদেশে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা জামাত ইসলাম নিশ্চিত করবে। বৈদেশি বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে মধ্যস্বত্বভোগী দালাল, যারা যে দালালগুলো আনস্কিল লেবার মা বোনকে বিদেশে পাঠায়, তাদের দক্ষ করে গড়ে তোলে না, অতিরিক্ত টাকা নিয়ে পাঠায়, হাড় ভাঙা
পরিশ্রম করে, এইটা হবে না। আমরা প্রশিক্ষণ দিয়ে বিদেশে এই শ্রমিকদেরকে পাঠাবো, আমাদের রেমিটেন্স কয়েক গুণ বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা বলছি বেকার যারা রয়েছে তাদেরকে কর্মক্ষেত্রে প্রবেশ করানো হবে, তাদেরকে টাকা